বোতল মারা খেলো, কাকে বোতল মারলো, কারে অপমান করলো, কেউ কোনো কিছু লক্ষ্য করলো না। সবাই যে এবং ইতিহাসে বোধহয় এটি নেই 70 জন সংসদ সদস্য একসঙ্গে বেরিয়ে কথা। এটা আরো দুঃখজনক না, যেতে পারে তারা ওই যে মানে সো কল্ড চেতনা। আপনি জানেন না, সেখানে আমাদের পুলিশ বিভাগের কর্মকর্তারা একসঙ্গে গিয়ে একাত্মতা প্রকাশ করলেন। যেই পুলিশ, আপনি সরকারের দায়িত্বশীল একটি অবস্থানে আছেন, তারপর আপনি কোনোভাবে গণজাগরণ মঞ্চ হোক কিংবা রাজনৈতিক দলের কর্মকাণ্ড হোক, কোথাও গিয়ে একাত্মতা প্রকাশ করতে পারেন না। আজকে পুলিশ বিভাগের এই যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা শাহবাগ নিয়ে কথা বলে শেষ হবে না, ওয়েস্ট অফ টাইম। আপনি হেফাজতে ফেরত আসেন। আসলে বলতে হেফাজত নিয়ে একটা কথা বলি। ফার্স্ট অফ অল, হেফাজতকে সরকার কিভাবে হ্যান্ডেল করলো, মানে সরকার একদম সাকসেসফুলি হেফাজত নিয়ে যে কনফিউজড এবং মিস হ্যান্ডেল করলো। মাননীয় প্রধানমন্ত্রী হেফাজতের 8 জনের সাথে বসে কথা বললেন, আপনার মনে আছে কথা বললেন, যেখানে হেফাজত দাঁড়িয়ে বললেন যে আমরা যুদ্ধাপরাধী বিচার চাই, এটা চাই, সেটা চাই, তা অনেকক্ষণ দাবি দাবা দিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর করে বুঝিয়ে দিলেন যে জামাতকে নিষিদ্ধ করা যাবে না, এটা নির্বাহী ব্যাপার আছে। যদিও তিনি আইন পাশ করে করতে পারেন বা জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো স্টে নাই। বেসিক্যালি জামাত একটা ফুটবল, এটা দিয়ে যদি না খেলতে পারে আওয়ামী লীগ এই 6 মাস পর্যন্ত বৈতরণী করতে পারবেন না, মাননীয় প্রধানমন্ত্রী। তারপরই আবার হেফাজত ঢাকাতে আপনার করলো, লং মার্চ করলো, এবং তারপর আওয়ামী লীগের রিয়াকশন যদি কেউ দেয়। মানে আমার প্রশ্ন, হেফাজত আসলো কেন? এই হেফাজত আজকে এখানে আসলো কেন? দেখুন, আমি তো আগেও বলি, এখনো বলি, আমরা কিন্তু ইসলামকে আমাদের মতো করে কাটেল করে নিয়েছি। আমরা সিনেমা হল ওপেনিংও আমরা মিলাদ দেই, আমরা ব্যাংক ওপেনিংও মিলাদ দেই, আমরা আমাদের মতো করে সুন্দর করে। মানে আমি মাঝে মাঝে কনফিউজড হয়েছি, সোকল মৌলবাদী সেকুলার যারা, আমরা 31st নাইট আর শবে বরাত যদি এক রাতে পড়ে যায়, তাহলে আমি একটু দেখতে চাই ঢাকাতে মানে কি হয়, মানে ইনসিডেন্টলি যদি এরকম কোনোদিন ঘটনা ঘটে। মানে আমার কাছে অনেক কনফিউজড মনে হয় অনেক কিছু। বাট ওই সময় কিন্তু হেফাজতে ইসলাম অনেককে আপনি দুটোর মধ্যেই দেখবেন, ইউ নেভার নো, ইয়েস 100% ইউ নেভার নো। হ্যাঁ, দেখা যাবে গুলশান মসজিদে নামাজ পড়ে ওয়েস্ট এন্ড চলে যাচ্ছে। তো আমার যেটা আমি ওয়েস্ট এন্ড থেকে বেরিয়ে নামাজ এক্স্যাক্টলি, হ্যাঁ। তো আমার কথা হলো, তখন কিন্তু হেফাজতে ইসলাম আসেননি, তখন কিন্তু আসেনি। হেফাজতে ইসলাম কখন আসছে জিল্লুর ভাই? যখন আপনি নবী করিম, এই একই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলা হলো, তখন তেনারা যখন প্রতিবাদ করলেন, আপনি কি বলে দিলেন? তুমি রাজাকার, তুমি হেফাজতে জামাত। কি নইম ভাই, আপনার মনে আছে? তুমি হেফাজতে জামাত, তুমি রাজাকার, তোমরা কেউ না, তোমরাই না। তখন তারা এভাবে চলে আসলেন কেন? এটা প্রোটেক্ট করার জন্য। এখন হেফাজতে ইসলাম যদি আসে, তাদের যে 13 দফা, হেফাজতে ইসলাম তো আর বাংলাদেশে বারের লাইসেন্সের জন্য আসবে না। হেফাজতে ইসলাম আসলে তো ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আসবে। এখন আপনি আমার স্ত্রীকে বোরখা পরাতেও পারবেন না, বা আমার স্ত্রী বোরখা পড়লে তাকে আপনি নাও দিতে পারবেন না, বাধাও দিতে পারবেন না। তো সেটা কি? এটা তো ইসলামেরই কথা। ইসলাম তো তরোয়ার দিয়ে হয় নাই, ইসলাম দাওয়াতের মাধ্যমে হয়েছে। তো আপনি যদি পিস টিভি জাকির নায়েকের সিডি দেখে রাত্রেবেলা দেখতে পারেন, তাহলে হেফাজত ইসলামের ওয়াজ শুনতে পারবেন না কেন? হেফাজত ইসলাম যদি টেলিভিশনে দাঁড়িয়ে বলে সৎ পথে চলো, সুদ খেও না, এটা করো, এটা করো, এটা করো, এইটাকে ফান্ডামেন্টালিস্ট ওয়েটা ধরতে হবে কেন? যে আমার 40 লক্ষ মহিলা কর্মী কাজ করতে পারবে না, আমার মাননীয় প্রধানমন্ত্রী কি করবে আমার বিরুদ্ধে? ইউ লুক এট দ্য স্পিরিট। ঠিক যেমন গণজাগরণ মঞ্চর প্রথম স্পিরিট ছিল যুদ্ধাপরাধীর বিচার, এবং বাকিগুলি রেটিনা টেটিনা, ইসলামিক বিশ্ববিদ্যালয়, এটা এটা এটা। তো আজকে হেফাজত ইসলাম আসলো তো ইসলামকে যাতে অবমাননা করা হয়, বাকিগুলি তো অ্যানসিলারি। এগুলি তো আমরা টেবিলে বসে কথা বলতে পারি হেফাজত ইসলামের সাথে, যে ভাই দেখেন, আপনি আপনার দাওয়াত দিতে থাকেন, হেদায়েত করা মালিক আল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা কোনোদিন আমাদের মধ্যে থেকে মোহর উঠায় তাহলে হবে, বাট আপাতত আমরা এইখানে ইলেকশন করে আপনি জিতলে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনি এক্স্যাক্টলি আপনি করতে পারেন। এবং তিনি তো গণতান্ত্রিক কথা বলেছেন, তিনি বলেছেন ভাই দিস ইজ মাই প্রপোজাল, 2 দল আছে, কে নিবা, লিভ ইট অর টেক ইট, বাট দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, এটা আমরা চাই, যে এটা আমার প্রপোজাল। এর চেয়ে বড় গণতান্ত্রিক প্রপোজাল তো কেউ না। এবং দেখেন সরকার কত কথা বলেছে, এখানে বোম মারা হবে, এটাকে বিএনপি রাখা হয়েছে, এই করেছে, এটা বসে থাকবে, তারা কিন্তু চলে গিয়েছে, তারা কিন্তু সরকারের কোর্টে বল দিয়ে দিয়েছে, লুক এটা আমরা করতে পারি, তুমি তোমার যত ধরনের সামাজিক স্তম্ভ, তোমার বিভিন্ন ধরনের কালচারাল অর্গানাইজেশন দিয়ে শুক্রবার হরতাল ডেকেছো, লঞ্চ বন্ধ করেছো, সব বন্ধ করেছো, আমার মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা 20,000, 50,000, 1 লক্ষ হেঁটে হেঁটে কুমিল্লা থেকে চলে আসছে। স্টপ ইট ইফ ইউ ক্যান। তারা দেখিয়ে দিয়েছে কি নইম ভাই, তাই না? তো এরপর তারা দেখিয়ে দিয়েছে। তো এটাকে যদি এখন তারা চলে যাওয়ার পর কেউ যদি বলে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে বা 13 দফা মানলে আজকে মহিলারা কি করবে, এগুলি তার মানে পলিটিক্স করা। বিকজ তারা কখনই বলে নাই, মাননীয় প্রধানমন্ত্রী বিবিসিতে ব্লাসফেমি আইন নিয়ে এতক্ষণ কথা বললো, কোথায় হেফাজত ইসলাম ব্লাসফেমি আইন চালু করতে চেয়ে? তারা চেয়েছে আমার লোকাল যে পিনাল কোড সেটাকে তুমি উপরে উঠাও। ব্লাসফেমি ইজ এ ডিফারেন্ট ল। ব্লাসফেমি মানে তুমি চার্চের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তুমি রাজার বিরুদ্ধে কথা বলতে। তো মাননীয় প্রধানমন্ত্রী ওয়েস্টেড হার ভ্যালুয়েবল টাইম টকিং টু দ্য বিবিসি এক্সপ্লেইনিং হোয়াট ইজ ব্লাসফেমি। কিন্তু এখন পাকিস্তানও করতে পারেনি। না না,
আমি তাই বলছি। তো এই যে অনেক দেশে এই যে একটু অবিশ্বাস করি মনে তাবার বলেন, এই যে 13 দফাকে একভাবেই ফুটিং করা হচ্ছে, প্রত্যেকটা দফাতে হেফাজতে ইসলাম আইন পাশ করতে পারবে না, বিকজ ইসলামই তো সেটা বলে না, কিন্তু তারা তো তাদের প্রপোজাল দিতে পারে। আপনি ওই 13 নম্বর দিতে পারে, এক্স্যাক্টলি, আপনি 13 নম্বর কত আমরা 19 দফা 12 দফা 21 দফা আমি তাই বলছি 13 নম্বর প্রস্তাবের উপরে যে আপনি আসলটা যে এদেরকে জঙ্গিবাদ বানানো, যেটা বাংলাদেশকে জঙ্গিবাদ করে ফেলবে, এই করে ফেলবে, ওই করে, আমার মনে হয় দ্যাট ইজ ডিসরেসপেক্ট। দ্যাট ইজ ডিসরেসপেক্ট, বিকজ আমরা যদি আমাদের মতো করে ইসলামকে বানিয়ে রাখি যে না এর বাইরে, এবং এই কথা বলে কিন্তু আসলে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেয়। এক্স্যাক্টলি, যে এর বাইরে যে একটু কথা বলবে, এর বাইরে যে একটু করবে, সে ফান্ডামেন্টালিস্ট হয়ে গেল। তাহলে আমি মনে করি মৌলবাদী, আমি বলছি যে আমি এখানে একটু যুক্ত করতে আন্তর্জাতিক বিশ্বের কাছে, বাইরের দুনিয়ার কাছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো হচ্ছে। আমাদের মর্যাদা আরো বুলন্ডিত হবে। আমি যে কথা বললাম, অতীতেও কিন্তু আমাদের এখানে এভাবে যখন দাউদ হায়দার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকালে যখন দাউদ হায়দার জন্মই আমার আজন্ম পাপ লিখলেন, সেই সময় কিন্তু আমাদের মুসলিম বাংলাদেশ সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে, তখন তো হেফাজতুল ইসলাম ছিল না, কিন্তু এইভাবেই কিন্তু সবাই প্রতিবাদ জানিয়েছিল এবং ঐক্যবদ্ধভাবে, এবং এক পর্যায়ে তৎকালীন সেকুলার সরকার, তখন কিন্তু আমাদের সংবিধানে কিন্তু এত পরিবর্তন সংশোধন কাটছাট হয় নাই। কিন্তু ইন্টারেস্টিংলি কোন সরকার বাংলাদেশে, কোন সরকার আজ পর্যন্ত দাউদ হায়দারকে দেশে ফেরত আনাবার কোনো ব্যবস্থা করতে পারেনি। এবং সেই সময় কিন্তু দাউদ হায়দারকে সরকার দেশ থেকে বের করতে বাধ্য হলো, এবং দাউদ হায়দারকে আর বাংলাদেশে আসতে পারেনি। যে কথা আপনি বলেন, তসলিমা নাসরিন বিএনপি যখন 91 সালে ক্ষমতা ছিল, সেই সময় মুসলমানরা জাগ্রত হয়েছিল। আমার বক্তব্য হলো যে আমাদের এখানে আমার ধর্মীয় অনুভূতিতে যারাই আঘাত হানবে, তখনই কিন্তু প্রতিবাদ হয়। কখনো হেফাজত ইসলাম হতে পারে, কিংবা যে কোনো ইসলাম হতে পারে, বা নিরপেক্ষ ধর্মপ্রাণ মুসলমান হতে পারেন, এবং সবসময় নিরপেক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে হলো। এবার হয়তো হেফাজত ইসলাম ছিল। আমি একটা কথা বলি, আপনি দেখেন নন পলিটিক্যাল লোক, যেমন শফিক সাহেব ইজ নন পলিটিক্যাল, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর হামলা হলো, ওদের বাড়িঘর ভেঙে দেওয়া হলো, আপনি জ্বালিয়ে দেওয়া হলো। আপনি দেখবেন, আমি যে কথা বলতে চেষ্টা করছি সেটা হলো যে সরকার এতদিন পরও তাদেরকে শনাক্ত করে বাস্তবমুখী কোনো পদক্ষেপ নেই, ব্যবস্থা গ্রহণ করেন, দুর্ভাগ্যজনক। সরকার এগুলি, আপনি আছেন দুর্ভাগ্যজনক, সরকার এগুলি রাখছে ইলেকশন ম্যাটেরিয়াল। এগুলো বলে তো হবে না। আপনাকে আমি ভোট দিয়েছি আমার জানমালের নিরাপত্তার জন্য। আমার নিরাপত্তা যদি বিধান আপনি না দিতে পারেন, আপনি ক্ষমতা কিভাবে থাকবেন? আপনাকে জনগণের জানমালের শপথ নিয়ে আপনি ক্ষমতায়, আপনি বলেছেন, ইলেকশন অঙ্গীকার করেছেন, আজকে হিন্দু বাড়িতে হামলা হবে, আপনি বসে থাকবেন। বলি শুনেন, এই সরকার এত আনপপুলার হয়ে গিয়েছে, এবং পার্সোনাল লেভেলে আপনি দেখেন মন্ত্রীরা কিন লেভেল আনপপুলার হয়ে গেছে। আপনি দেখুন, আজকে আপনি পদ্মা সেতুর কেলেঙ্কারির কথা শুনছেন, আমাদের সময় ছিল না। যদি ওই যে উই আর লুকিং ফর দ্য শত্রু বাবর সাহেবকে নিয়ে বলতো আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এরকম আমাদের হোম মিনিস্টারকে বলতো। এখন প্রত্যেকটা মন্ত্রী কোড নেম আছে। আপনি দেখেন হলমার্ক বলতে মুদাসসির সাহেব আসে, আঙ্গুল চোষা মন্ত্রী বলতে হোম মিনিস্টার আসবে, আপনি দেখবেন থলের বিড়াল বলতে একজন আসবে, আপনি দেখুন আপনি প্রত্যেকটা মন্ত্রীর নামে এক একটা করে কোড নামিয়েছে। হ্যাঁ, রাবিশ বলতে আমাদের অর্থমন্ত্রী চলে আসতেছে, প্রত্যেকের নামে একটা করে আছে। বাংলাদেশের সবচেয়ে অনেস্ট ম্যান বলতে আবুল হোসেন সাহেবের নাম চলে আসে। তো এরকম দেশপ্রেমিক এবং অনেস্ট ম্যান, মানে প্রুভেন অনেস্ট ম্যান আর কি। তো এরকম করে এক একটা মন্ত্রী যেভাবে ইন্ডিভিজুয়ালি আনপপুলার হয়েছে, আপনি কিভাবে এটাকে